আপনাদেরই করা 10টি প্রশ্নের সরাসরি জবাব আজ এখানে। ক্লিনিকে প্রতিদিনই C125 নিয়ে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়, যে প্রশ্নের উত্তর গুগল সার্চেও পাওয়া যায় না। ডাক্তারি রন্ধনমহলের সেসব প্রশ্ন আর তার সায়েন্স নিয়ে নিজের খেয়ালেই কিছুদিন আগে এক ভিডিও পাবলিশ করি। আজ 12,000 জনেরও বেশি সেই ভিডিও দেখে ফেলেছেন। বুঝতেই পারছি যে C125 নিয়ে মানুষের দ্বিধা, দ্বন্দ্ব, টেনশনের শেষই যেন নেই। আমার সেই ভিডিওতে বলা বিজ্ঞানসম্মত আঙ্গিক আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে পেরেছে, সে ব্যাপারে আপনারাই আমাকে বলেছেন। তবে সেই ভিডিওর নিচের কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন বলে ডাক্তার হিসাবে মনে হচ্ছে, কারণ প্রশ্নগুলো কিন্তু বেশ কাজের। আমাদের প্রথম প্রশ্ন বিশাখা বিশ্বাসের লেখা। লিখেছিলেন ওনাকে C125 টেস্ট করতে দেওয়া হয়েছে এবং তার জন্য ওনার 4 দিন থেকে টেনশনে ঘুম খাওয়া নেই। এই প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় ডক্টর পেশেন্ট কমিউনিকেশনের প্রয়োজনীয়তার কথা। ডাক্তারবাবু টেস্ট লেখেন পেশেন্টের ডায়াগনোসিস এবং তার ভালো করার উদ্দেশ্যেই, কিন্তু তা যদি ঘুম কেড়ে নেয় তাহলে 2 কদম পিছিয়ে এসে আবার সেই ডাক্তারবাবুর কাছে ফিরে গিয়ে খোলাখুলি আলোচনা করে নেওয়া প্রচণ্ড জরুরি, যাতে আমাদের চিন্তা, বাড়তি উৎকণ্ঠা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে না যায়। এক্ষেত্রে দরকার যথেষ্ট ফ্যামিলির সাপোর্টও। এরকম প্রশ্ন আরেকটি বৃহত্তর প্রসঙ্গের সামনে আমাদের সমাজকে দাঁড় করায়, তা হলো আমাদের স্কুল কলেজে হেলথ নিয়ে কেন আরো বেশি পড়ানো হবে না? কেন আজকে বিশাখার মতো ব্যক্তিত্বকে এই টেস্টের সম্মুখীন হয়ে না খেয়ে না ঘুমিয়ে কাটাতে হবে? প্লিজ দুশ্চিন্তা করবেন না। আশা করি বিশাখা আপনি আপনার প্রশ্নের উত্তর এবং C125 এর রিপোর্ট জেনে ফেলেছেন। আপনার দ্রুত আরোগ্য কামনা করি। একটা বড় সংখ্যক মানুষ প্রশ্ন করেন C125 এর লেভেল নিয়ে। সার্ভিস অফ হিউম্যানিটি, সঞ্জিদা সঞ্জু, প্রতিমা মণ্ডল সহ আরও অনেকে এ ধরনের প্রশ্ন করে জানতে চেয়েছেন কারোর রিপোর্টে C125 30.9, কারোর 66.7, কারোর 64। ওনারা জানতে চেয়েছেন ওনারা ক্যান্সারে আক্রান্ত কিনা এবং এর পরের পদক্ষেপ কি নেওয়া দরকার। আমাদের মূল C125 ভিডিওতে, যার লিঙ্ক নিচে, আমি বারংবারই বলেছি C125 এর লেভেল একা কোনো ডায়াগনোসিস দিতে অক্ষম। C125 লেভেল যেন এক পা একটি চেয়ার, ডায়াগনোসিস সেই চেয়ারে বসতে পারে না। C125 লেভেলের সাথে আরও 3টি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার এবং তারপরেই সন্দেহ কম না বেশি সেই রিস্ক ক্যালকুলেট করা যায়। তবেই সে চেয়ার দাঁড়াবে আর ডায়াগনোসিস তার উপর বসতে পারবে। C125 এর লেভেল ছাড়া দরকার পেশেন্টের সরাসরি মৌখিক হিস্ট্রি, মানে ওনার সমস্যা, উপসর্গ, লক্ষণ এই সমস্ত বিশদে আলোচনা করা। 2 নম্বর আল্ট্রাসাউন্ডের সংকেত। ওনার ওভারিতে যে সিস্ট বা টিউমার আছে সেটা সিম্পল না কমপ্লেক্স সেই ব্যাপারে জানা এবং সাথে পেশেন্টের অন্য কোনো চিহ্ন আছে কিনা, যেমন পেটে জল জমে আছে কিনা, পেটের ওমেন্টামে টিউমার আছে কিনা, এই সমস্ত। এবং 3 নম্বর পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি বিশেষ ইম্পর্টেন্ট। এই 4 তথ্য অর্থাৎ C125, উপসর্গ, আল্ট্রাসাউন্ড রিপোর্টের সংকেত এবং ফ্যামিলি হিস্ট্রি নিয়ে ফাইনাল রিস্ক অ্যালটমেন্ট করা হয়, যেটি এটাকে হাই রিস্ক না লো রিস্ক সেটা বলে। আমরা ক্লিনিকে কীভাবে পেশেন্টদের দেখি, হিস্ট্রি নেই, সে সমস্ত নিয়ে অন্য এক ভিডিও সমীক্ষা আছে, লিঙ্ক নিচে। যদি হাই রিস্ক পর্যায়ে যায় তবে অবশ্যই সেখানে টিস্যু বায়োপসির প্রয়োজন হয়। এই টিস্যু বায়োপসি একমাত্র পারে সন্দেহাতীতভাবে C125 বাড়ার পেছনে কি কারণ আছে সেটাকে প্রমাণ করতে। এটা ঠিকই যে সবসময় বায়োপসি করার প্রয়োজন নেই, কিন্তু যখনই কারো পরিষ্কার ডায়াগনোসিসের প্রয়োজন হয়, বিশেষত হাই রিস্ক ক্ষেত্রে, তখন বায়োপসি করা ছাড়া উপায় থাকে না। নিউ ইয়র্ক থেকে শুরু করে সিডনি পর্যন্ত, ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা, কোনো ডাক্তারের পক্ষে বায়োপসি ছাড়া C125 বাড়ার কারণ খাতায় কলমে প্রমাণ করা সম্ভব নয়। এটা শুনে নিশ্চয়ই আমার কথা ভুল বুঝবেন না যে সব ক্ষেত্রেই বায়োপসির প্রয়োজন হবে। যেসব ক্ষেত্রে বায়োপসির প্রয়োজন হয় না, অর্থাৎ লো রিস্ক ক্ষেত্রে, ডাক্তারবাবু পেশেন্টের সাথে কথা বলে অনুমানের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট করেন। এটাও এক সঙ্গত চিকিৎসা, যাকে বলা হয় এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। অনুমানের ট্রিটমেন্টে যদি আশানুরূপ ফল পাওয়া যায় তাহলে তো ভালোই, কিন্তু মনে রাখা প্রয়োজন মেডিকেল সায়েন্স বড় কঠিন বিজ্ঞান। প্রমাণ চাইলে বায়োপসি ছাড়া উপায় নেই। কখনো কখনো সেই বায়োপসি সরাসরি বায়োপসি, আর কখনো সার্জারির মাধ্যমে প্রবলেমটাকে বার করে মাইক্রোস্কোপের তলায় চেক করা। লেভেল নিয়ে প্রশ্নে জয়কান্তি বলে একজন C125 এর সাথে CEA CA19-9 এর রিপোর্ট লিখে জানতে চেয়েছেন এর জন্য কোনো সমস্যা হবে কিনা। আমরা স্ক্রিনে ওনার লেখাটা তুলে দিলাম। অনেক ক্ষেত্রেই C125 এর সাথে অনেক সময়েই আরও 2টো কেমিক্যাল মার্কার করার প্রয়োজন হয়।
আপনার জানলে অবাক লাগবে, এই কেমিক্যাল মার্কারগুলো কোনোটাই কিন্তু ওভারির জন্য নয়। ওভারির টিউমার অনেক সময় শরীরের অন্য কোনো অঙ্গের সমস্যার ছদ্মবেশী বহিঃপ্রকাশ হতে পারে। সেই সমস্ত গোপন ডায়াগনোসিস ধরে ফেলার জন্য অনেক সময় CA-125 এর সাথে CEA যেটা কোলনের সমস্যার মার্কার এবং CA-99 যেটা প্যানক্রিয়াস, লিভার, গলব্লাডারের মার্কার, এসব করার প্রয়োজন হয়। এই ছদ্মবেশী ওভারি নিয়ে মারাত্মক সব গল্প নিয়ে আমাদের ভিডিও দেখতে চাইলে লিংক নিচে রইল। CA-125 এবং ওভারির সমস্যা হলে একজন পেশেন্টের নজর থাকে ওভারিতে, কিন্তু একজন অভিজ্ঞ পেশাদার ডাক্তারের নজর থাকে পুরো পেটটা জুড়ে। কারণ অনেক সময় CA-125 বাড়ার কারণ লুকিয়ে থাকে অপ্রত্যাশিতভাবে ওভারি ছাড়া অন্য কোনো অঙ্গে। ওভারির আল্ট্রাসাউন্ড রিপোর্ট পড়ার টিপস। তৃতীয় প্রশ্নে চলে যাই, যেখানে সুজিত ঘোষ তার বোনের জন্য জানতে চেয়েছেন। ওনার বোন 25 বছর বয়স এবং তার CA-125 এর রিপোর্ট 290। ওভারিতে সিস্ট আছে। উনি জিজ্ঞাসা করেছেন এই সিস্ট ক্যান্সারের স্টেজে চলে গেছে কিনা। আমি নিশ্চিত সুজিত বাবুর মতো আরও অনেকেই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন। এক্ষেত্রে আবারও যেটা বলা দরকার যে CA-125 এর সাথে উপসর্গ, আল্ট্রাসাউন্ড রিপোর্টের সংকেত এবং ফ্যামিলি হিস্ট্রি নিয়ে হাই রিস্ক বা লো রিস্ক ভেবে তারপরে ডায়াগনোসিসের পথে এগোতে হবে। ওভারির সিস্টের গঠন কিভাবে আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে ডক্টররা জানেন তা নিয়ে আমাদের ভিডিও সমীক্ষার লিঙ্ক নিচে রইল। 5টি উত্তর ওভারিয়ান সিস্ট সার্জারি। এখানে আপনিও শিখে নিতে পারবেন ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন মনে এলে CA-125 এর রিপোর্টের সাথে ওভারির সিস্টের ভিতরে ওরাটস পদ্ধতিতে হওয়া আল্ট্রাসাউন্ড স্ক্যান বা MRI স্ক্যানের গঠনগত মার্কারগুলো লিখলে আমাদের প্রশ্নের উত্তর দিতে আরও সুবিধা হবে। যদি ওরাটস আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে পেশেন্টের হাই রিস্ক থাকে এবং তাতে CA-125 এর রিপোর্ট 290 থাকে, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। কিন্তু অঙ্ক কোষে যদি দেখা যায় যে ওরাটস আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে এটা লো রিস্ক, তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, সেই CA-125 290 হলেও। আজ শুধু ডাক্তার নন, আমাদের ভিডিও সমীক্ষাগুলোর তথ্য নিয়মিত ফলো করলে আপনি বুঝতে পারবেন ডাক্তার না হয়েও কিভাবে বিজ্ঞানের হাত ধরে আপনি নিজের ও প্রিয়জনের কারোর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে উঠতে পারবেন ঘরে বসেই। কখন করবেন MRI, CT বা পেট সিটি স্ক্যান? প্রশ্ন 4। খাদিজা লিখেছেন ওনার আম্মুর CA-125 রিপোর্ট এসছে 1200। ডক্টর পেট সিটি করতে বলেছেন। উনি জিজ্ঞাসা করতে চেয়েছেন CA-125 কি খুব খারাপ কিনা। CA-125 এর খারাপ ভালো হয় না, তবে CA-125 যে কারণে বাড়ে সেই ব্যাপারটির যথেষ্ট ডায়াগনোসিস করা প্রয়োজন। সেই কারণটার ভালো খারাপ হতে পারে। অনেক ক্ষেত্রেই CA-125 বাড়তে থাকলে এবং ওভারির টিউমার থাকলে এবং বিশেষত সেই টিউমার যদি হাই রিস্ক গ্রুপের টিউমার হয়, তাহলে পেট সিটি করা হয়। অনেকেই ভাবি পেট সিটি বোধহয় ওভারির জন্য করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই তা নয়। গলা থেকে শুরু করে মানুষের থাই বা উরু পর্যন্ত অংশে পেট সিটি করা হয় এবং দেখা হয় ওভারির বাইরে কোনো জায়গায় অসুখ ছড়িয়েছে কিনা। শুধু ওভারি দেখার জন্য পেট সিটি খুব কাজের ইনভেস্টিগেশন নয়। শুধু ওভারি দেখতে হলে খুব ভালো হাতের আল্ট্রাসাউন্ড বা MRI করা প্রয়োজন। খাদিজার ক্ষেত্রে নিশ্চয়ই ডাক্তারবাবু সন্দেহ করেছেন যে ওভারির বাইরে অসুখ ছড়িয়েছে। CA-125 1000-এর বেশি হলে ওভারির বাইরে অসুখ ছড়ানোর সম্ভাবনা সংখ্যাতত্ত্বের দিক থেকে খানিকটা বেশি। সেই অসুখ ক্যান্সার হোক কি নন ক্যান্সার, দু ক্ষেত্রেই একই রকম নিয়ম। তবে এই টিপসগুলো কিন্তু কোনো মেডিকেল বই বা আন্তর্জাতিক প্রোটোকল থেকে আমি বলছি না, এগুলো শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতারই ফসল। খাদিজা, যখন আপনি এই প্রশ্ন লিখেছেন তার মধ্যে 2 মাস অতিক্রান্ত, দেরি হওয়ার জন্য দুঃখিত। আমি আশা করব এর মধ্যে আপনি পেট সিটি এবং বায়োপসি করে ডায়াগনোসিসে উপস্থিত হয়েছেন। এবার প্রশ্ন আসি, যেটাকে বলা হয় সিস্ট না টিউমার। অনেকেই জিজ্ঞাসা করেন। প্রশ্ন 5। অরূপ ভৌমিক লিখেছেন ওনার বোনের CA-125 77.4, সেটি সিস্ট না টিউমার ডক্টর বুঝতে পারছেন না। সিস্ট না ক্যান্সার, তাই তো? অরূপবাবু, আপনি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওভারির সমস্যা সিস্ট না ক্যান্সার এটা কোনো ডক্টর বায়োপসি ছাড়া সরাসরি বলতে পারবেন না। হ্যাঁ, অনুমান করতে পারেন কিন্তু বলতে পারবেন না। বায়োপসি ছাড়া পেট সিটি MRI করেই যে ডায়াগনোসিস, সেটা সায়েন্সের চোখে শুধুমাত্রই অনুমান। সুতরাং যদি প্রয়োজন থাকে ডাক্তারবাবুর সাথে দেখা করে নিন। আর হ্যাঁ, টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয়। এ নিয়ে আমাদের ভিডিও সমীক্ষার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে। CA-125 নর্মাল থাকলে? প্রশ্ন 6। একগুচ্ছ প্রশ্ন আসে CA-125 নর্মাল থাকলেও কোনো বিপদ থাকে কিনা। যেমন লিখেছেন শিউলি দাস, ফরজানা,
প্রণব সাঁতরা এবং আরও অনেকে। আগেই বললাম C125-এর সাথে আরও তিনটে জিনিস বিশ্লেষণ করা খুব প্রয়োজনীয়। ফার্নস্টনের রিসার্চে আবারও দেখা যাচ্ছে সর্বমোট ওই 4টি আঙ্গিক ছাড়া C125-এর রিপোর্ট বিশ্লেষণ করা সম্ভব নয়। বাড়তি C125 মানেই যেমন ক্যান্সার নয়, তেমনি 100 ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিসের মধ্যে 26 জনের C125-এর রিপোর্ট একদম নর্মাল থাকে ক্যান্সার হওয়া সত্ত্বেও। সুতরাং C125 নর্মাল মানেই যে একদম সমস্ত কিছু নর্মাল সেরকম কনফার্মেশন কেউ দিতে পারবেন না। নর্মাল রিপোর্ট তখনই ভালো, পুরো ভালো বলা যাবে, যখন নর্মাল C125-এর সাথে পেটের স্ক্যানও পুরোপুরি ছকছকে নর্মাল। পিরিয়ডের সময় C125, অনেকে জিজ্ঞাসা করেন পিরিয়ডের সময় C125 বাড়তে পারে কিনা, আর বাড়লে তার রেঞ্জই বা কত হয়। সহজ কথায় C125 পেটের ভিতরে ইরিটেশন বা বিরক্তির পরিমাপ। পিরিয়ডের সময় C125 খানিকটা বাড়তেই পারে, কিন্তু পিরিয়ডে কতখানি বাড়াটা নর্মাল তার রেঞ্জ নিয়ে বিজ্ঞানের কাছে কোনো সন্তোষজনক উত্তর এখনো নেই। সুতরাং বিভ্রান্তি এড়াতে পিরিয়ডের ওই কটা দিনের মধ্যে C125 না করানোই ভালো। পিরিয়ডের কারণে বেড়েছে বলে নিশ্চিন্তে বসে থাকারও সুযোগ নেই। বাড়তি C125 আর পেটের জলের প্রসঙ্গে প্রশ্ন 7। শাহরিয়ার ইমন লিখেছেন ওনার মায়ের C125 2000-এর উপরে এসেছে। প্রায় 3-4 মাস যাবৎ পেটে ব্যথা অনুভব করেছেন উনি। সিটি স্ক্যানে পেটে জল ধরা পড়েছে, করণীয় কি? আপনার মায়ের জন্য সত্যি আমার চিন্তা হচ্ছে। এই লক্ষণগুলো অন্তত বর্ণনা শুনে মনে হচ্ছে বেশ হাই রিস্ক ফর ক্যান্সার। তবুও ক্যান্সার তো মুখের কথা ডায়াগনোসিস হয় না। আশা করি এর মধ্যে আপনার মায়ের সঠিক ডায়াগনোসিস হয়েছে এবং আপনার মা এখন সুস্থ। এই ধরনের লক্ষণগুলো একসাথে থাকলে অতি অবশ্যই সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করে বায়োপসির পথে হাঁটা দরকার। পেটের জল ও টিস্যু নিয়ে ডায়াগনোসিসও করার প্রয়োজন হতে পারে। প্রশ্ন 8। রফি আহমেদ সাহেব বলেছেন ওনার দিদির C125 416। ওনার অনেকগুলো ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ ছিল, কিন্তু অনেক টেস্ট করার পরে টিবি পজিটিভ এসেছে। আপনারা জানেন টিবি মানে টিউবারকুলোসিস, এক ধরনের ইনফেকশন, ক্যান্সার নয়। এই প্রশ্ন আমাদের অনেকেরই চোখ খুলে দেয়। তার কারণ ওভারিয়ান ক্যান্সারে আমরা বারংবারই বলি সিমটমের উপর ভরসা করা মোটেই কাজের কাজ নয়। আবারও সেটা হাইলাইট করলাম। C125 প্রচুর নন ক্যান্সার কারণেও বাড়ে এবং টিবি তার মধ্যে অন্যতম। অন্তত আমাদের ভারতীয় উপমহাদেশের জন্য তো সেটা খুব ইম্পর্ট্যান্ট। ইংল্যান্ডে কাজ করার সময় ওভারিয়ান ক্যান্সার এবং টিবির মধ্যেকার এই দ্বন্দ্ব আমরা বেশি দেখতাম না। তার কারণ ইংল্যান্ডে টিবি খুব কমই হয়। ভারতীয় উপমহাদেশে ওভারিয়ান ক্যান্সার এবং টিবির মধ্যে পার্থক্য করাটা খুব জরুরি, কারণ এই দুটোতেই C125 বাড়ে, দুটোতেই পেটে জল জমে, দুটোতেই ওভারিতে টিউমার দেখা যেতে পারে এবং দুটোতেই ওমেন্টামেও টিউমার থাকে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড বায়োপসি ছাড়া এই দুই কন্ডিশনকে আলাদা করা সম্ভব নয়। প্রেগন্যান্সি ও C125 প্রশ্ন 9। ঝুড়ি প্রশ্ন আসে প্রেগন্যান্সির ক্ষেত্রে C125-এর ভূমিকা। প্রথমেই বলে রাখা ভালো, প্রেগন্যান্সিতে C125 টেস্ট করানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। প্রেগন্যান্সিতে C125 বাড়ে। অনেকে আবার জিজ্ঞাসা করেন আমার C125 এত, আমার কি বাচ্চা আসবে? C125 টেস্ট কারোর প্রেগন্যান্সি হবে কি হবে না সেই ব্যাপারেও কোনো ভবিষ্যৎবাণী করতে পারে না। বরং C125 কি কারণে বেড়েছে, ওভারির মধ্যে কোনো সিস্ট বা টিউমার আছে কিনা এবং তার ফ্যালোপিয়ান টিউব যেখান দিয়ে স্পার্ম আর এগ মিলিত হয় সেই ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি থেকে ডিম বেরোচ্ছে কিনা, এদের কন্ডিশন, এসব ব্যাপারগুলো আরও বেশি প্রেগন্যান্সির জন্য ইম্পর্টেন্ট। মাঝবয়সী মহিলাদের একটা বড়সড় কারণ যেখানে C125 বাড়ে তা হলো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে প্রেগন্যান্সি আসতে দেরি হয়, সবারই নয়, কারো। এক্ষেত্রে সরাসরি ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেওয়াই ভালো, কারণ এন্ডোমেট্রিওসিস এত ধরনের ভ্যারাইটি আছে যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে কমেন্ট দেখে তার উত্তর দেওয়া সম্ভব নয়। ফলো আপের ক্ষেত্রে C125-এর ভূমিকা ইম্পর্ট্যান্ট। প্রশ্ন 10। ট্রিটমেন্টের পরই C125 কীরকমভাবে বাড়ে কমে সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। শর্মিন প্রশ্ন করেছেন ওনার C125 267, এটা ওষুধে কমবে কিনা। ডাক্তারবাবু বলেছেন এই 6 মাস ওনার পিরিয়ড বন্ধ থাকবে। পুরো ব্যাপারটা জানি না, তবে অনুমান যে ওনার ডাক্তারবাবু ওনার ওভারিকে রেস্টে রাখতে চাইছেন। সেই জন্য ওভারির মধ্যেকার ফিমেল হরমোনের মাসিক সাইকেল উনি ওষুধ দিয়ে কিছুদিনের জন্য স্তব্ধ করে দিতে চাইছেন। হয়তো এন্ডোমেট্রিওসিস ঘটিত কোনো সমস্যা ওনারা সাসপেক্ট করছেন। হ্যাঁ, যদি এ ধরনের সিস্ট বা টিউমার হয় তাহলে ওষুধ দিলে অনেক সময় পিরিয়ড বন্ধ থাকে। ওষুধে সাড়া পেলে C125 লেভেল কমে,
তবে যেটা ইম্পর্টেন্ট তা হলো ওষুধ দিয়ে অপেক্ষার আগে সব দিকগুলো খতিয়ে দেখা দরকার যে ওই সময় অন্য কোনো চিকিৎসার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে না তো। তাই ডাক্তারবাবুর সাথে ওভারির সিস্টের ভেতরে কি কি আল্ট্রাসাউন্ডের সংকেত রয়েছে সেই ব্যাপারগুলোতে পড়াশোনা করে ভালো করে আলোচনা করে নিন। আবারও বলে রাখি, ডাক্তাররা কিভাবে ওর্যাটস পদ্ধতিতে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখেন সেই নিয়ে আমাদের ভিডিও সমীক্ষা আছে, লিঙ্ক নিচে। 5টি উত্তর। ওভারিয়ান সিস্ট সার্জারি, C125 মেপে ফলো আপ অনেক সময় হয় সার্জারি ট্রিটমেন্টের পর। এক্ষেত্রে জীবন সহজ, কারণ সার্জারিতে আমরা বায়োপসিতে হাতে গরম ডায়াগনোসিস পেয়ে গেছি। মোনা আক্তার লিখেছেন, সার্জারির পরে প্রথম ফলো আপে ওনার C125 18, দ্বিতীয় ফলো আপে বেড়ে 33, ওনার ভয় করছে। এর উত্তর বেশ ভালোভাবেই দেওয়া যেত, কিন্তু আমরা যেটা জানি না সেটা ওনার বায়োপসি রিপোর্ট। ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন করলে সার্জারির পরে বায়োপসি রিপোর্ট কি এসেছে সেটাও জানান। এরকমই আরেকজন লিখেছেন, উনি এমডি মুসাবির। ওনার আম্মুর অ্যাডনেক্সাল সিস্ট ছিল। যারা এই পরিভাষাটি জানেন না তাদের জন্য বলে রাখি, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিকে একসাথে অ্যাডনেক্সা বলা হয়। উনি বলেছেন অপারেশনের আগে C125 ছিল 270, অপারেশনের পরে 9.4। এটা কি সন্দেহজনক কিনা? আগেও বলেছি C125 এর লেভেল নিয়ে সন্দেহ ভালো মন্দ কিছুই প্রমাণ হয় না। আপনার উত্তর লুকিয়ে আছে অপারেশনের বায়োপসিতে, সেখানে আপনার এর উত্তর পরিষ্কারভাবে পেয়ে যাবেন। এবার একটি প্রশ্ন অনুরোধই বলা চলে। অনেকেই জিজ্ঞাসা করেছেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। গুগলে সার্চ করলেই আমাদের পাওয়া যাবে। আমরা লিমিটেড পেশেন্ট দেখি, প্রচুর পেশেন্ট দেখলে তো এক একজন পেশেন্টকে বেশি সময় দিতে পারবো না। ইচ্ছে হয় আপনাদের সমস্ত প্রশ্ন এবং দুশ্চিন্তার উত্তর যদি আমি ইউটিউবে দিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছে থাকলেও তার উপায় নেই। 1 নম্বর, ডাক্তার হিসাবে সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারি না। আর 2, মেডিকেল সায়েন্স এতটাই জটিল যে যতক্ষণ না পর্যন্ত সামনাসামনি পেশেন্ট দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেসবুক ইউটিউবে আমরা যতই উত্তর দিই না কেন সেটা সরাসরি ডাক্তার কনসালটেশনের অল্টারনেটিভ হতে পারে না। তাই অতি অবশ্যই আপনার রক্ত মাংসের ডাক্তারবাবুর সাথে সরাসরি যোগাযোগ করে পরামর্শ করে নিন। আশা করি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে নিচে লিখুন, চেষ্টা করব উত্তর দিতে। ভালো থাকবেন, শিগগিরই আবার দেখা হবে।